আসসালামু আলাইকুম, দেখছেন ঢাকার বাণীর নিয়মিত আয়োজন আলোচিত সংবাদ। শুরুতে গুরুত্বপূর্ণ সব শিরোনাম। সুখরঞ্জন বালি অপহরণ মামলায় গ্রেফতার পুলিশের এএসপি। সারা দেশে শুরু নজরুল বর্ষ 2026-27 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বের অন্যতম বৃহৎ জানাজা খোমেনির শেষ বিদায়ে নজিরবিহীন বিশৃঙ্খলা। রাখাইনে ফের সংঘর্ষ, টেকনাফ সীমান্তে আতঙ্ক, সতর্ক অবস্থানে বিজিবি। ইতালিতে কৃষিতে সফল বাংলাদেশিরা, বছরে কোটি টাকার। দেখলেন আজকের গুরুত্বপূর্ণ সব শিরোনাম, সঙ্গে আছি আমি মৌর রহমান। এবার দেখে নিন দেশ বিদেশে আজকের আলোচিত ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বিস্তারিত সংবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া বহুল আলোচিত সুখরঞ্জন বালি অপহরণ মামলায় তদন্তের নতুন অগ্রগতির তথ্য জানিয়েছে সংশ্লিষ্টরা। মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন আলোচিত এই ঘটনায় তদন্ত কোন পর্যায়ে পৌঁছেছে এবং গ্রেফতারের পেছনের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলোয়ার হোসাইন সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেফতার করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র জানায়, গ্রেফতার হওয়া কর্মকর্তার নাম মোহাম্মদ ফজলুর রহমান। ঘটনার সময় তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রসিকিউশন জানায়, গত রাতে তাকে গ্রেফতার করা হয়, তবে তদন্তের স্বার্থে তাকে কোথা থেকে আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, 2012 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হন সুখরঞ্জন বালি। পরে তিনি ভারতে কারাবন্দী ছিলেন বলে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে এবং বিষয়টি দেশ বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। উল্লেখ্য, 2025 সালে সুখরঞ্জন বালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপহরণ, গুম ও নির্যাতনের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের তদন্ত চলমান রয়েছে। সর্বশেষ এই গ্রেফতারকে ওই তদন্তের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফাতিমা ইসলাম, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও মানবিক আদর্শকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে শুরু হয়েছে নজরুল বর্ষ 2026-27। বছরব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশজুড়ে আয়োজনের লক্ষ্য, প্রধানমন্ত্রীর বক্তব্য এবং কর্মসূচির বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দুর্গম কান্তারে বিনাশ্বরে হরিগুণ গায়, শ্রবণে জুড়ায় শুনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও মানবিক আদর্শকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে সারা দেশে একযোগে শুরু হয়েছে নজরুল বর্ষ 2026-27 উদযাপন। বৃহস্পতিবার সচিবালয় থেকে ভার্চুয়ালি দেশের 64 জেলা ও নির্বাচিত উপজেলায় বছরব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের চেতনা, সংগ্রাম ও সাম্যের প্রতীক। ঔপনিবেশিক শাসন, বৈষম্য, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে তার লেখনী ছিল এক শক্তিশালী অস্ত্র। তিনি বলেন, নজরুল শুধু অতীতের নন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। তাই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও নজরুলের সৃষ্টিশীলতা ছড়িয়ে দিতে হবে। বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি, বাংলাদেশের ঐতিহ্যের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সাহিত্য সংস্কৃতির ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। পরাধীন, পর্যদুস্ত, পরাভূত জাতির ভাগ্যাকাশে তার আবির্ভাব ছিল আলোক বর্তিকার মতন। মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রেও তিনি আমাদের অন্যতম প্রধান দিশারি। আমাদের জীবন, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, সংগ্রাম, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তার রচনার মধ্যে মহিমায় সৌন্দর্য নিয়ে বক্সময় হয়ে রয়েছে। কবি নজরুলের সৃষ্টিশীলতার মধ্যে আতিথ্য রয়েছে সকল কালের, সকল মানুষের। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা। তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজন কখনোই ফুরোয় না। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রবল উৎস। তেমনি আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ, প্রতিরোধের মূল ভাষা। তিনি আমাদের জাতীয় জীবনের অনিবার্য অংশ। শুধু অতীত নয়, আজকের প্রজন্মের জন্য, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণেই আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে
গণমানুষ বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরও গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বছর জুড়ে বিভিন্ন আয়োজন সফলভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সরকার এমন একটি রাষ্ট্র গঠনে কাজ করছে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে বসবাস করতে পারবে এবং কোনো প্রাণীও যেন অকারণে নির্যাতনের শিকার না হয় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজা ইতিহাসের অন্যতম বৃহৎ গণসমাবেশ হিসেবে আজও আলোচিত। লাখো মানুষের উপস্থিতিতে সেই শেষ বিদায় অনুষ্ঠানের সৃষ্টি হয়েছিল নজিরবিহীন বিশৃঙ্খলা। কিভাবে ঘটেছিল সেই ঘটনা এবং এর পরিণতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 1989 সালের জুনে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজা ইতিহাসের অন্যতম বৃহৎ গণসমাবেশে পরিণত হয়। তেহরানে অনুষ্ঠিত ওই শেষ বিদায় অনুষ্ঠানে সরকারি হিসাবে প্রায় 1,02,00,000 মানুষ অংশ নেন, যা সে সময় দেশটির মোট জনসংখ্যার প্রায় 6 ভাগ। এই উপস্থিতি বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার অনুপাতে অনুষ্ঠিত জানাজা হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি পেয়েছে। 6 জুন সকাল থেকেই তেহরানের রাজপথে নেমে আসে লাখো মানুষের ঢল। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসেন তাদের প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। জানাজার নামাজ শেষে মরদেহ ভেস্তে জাহরা কবরস্থানের উদ্দেশ্যে নেওয়া হলে আবেগ আপ্লুত জনতা কফিনের দিকে ছুটে যান। প্রচণ্ড ভিড়ের চাপে নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এক পর্যায়ে কফিন থেকে খোমেনির কাফনে মোড়ানো মরদেহ নিচে পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হয় এবং পরে মরদেহ হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয়। প্রচণ্ড গরম ও অতিরিক্ত ভিড়ের কারণে সেদিন ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রাথমিক প্রতিবেদনে অন্তত 8 জন নিহত এবং প্রায় 11,000 মানুষ আহত বা অসুস্থ হওয়ার তথ্য উঠে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেদিনের দাফন স্থগিত করা হয়। পরে বাড়তি নিরাপত্তার মধ্য দিয়ে পুনরায় দাফনের আয়োজন সম্পন্ন করা হয়। নিলয় নীল, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘর্ষ ও বিমান হামলার খবরে আবার উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশ সীমান্তে। টেকনাফের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্ত পরিস্থিতি, বিজিবির প্রস্তুতি এবং সর্বশেষ অবস্থার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘর্ষ ও বিমান হামলার ঘটনায় কক্সবাজারের টেকনাফ সীমান্ত জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার দিনভর ও রাতে সীমান্তের ওপার থেকে একাধিক বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান টেকনাফের শাহপরীর দ্বীপ, সাবরাং ও সদর এলাকার বাসিন্দারা। অনেকের দাবি, বিস্ফোরণের তীব্রতায় ঘরবাড়িও কেঁপে ওঠে। তবে বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি জানিয়েছে, রোহিঙ্গা অনুপ্রবেশ ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে টহল জোরদারের পাশাপাশি ড্রোন সহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের ভূখণ্ড ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনেক রোহিঙ্গাই চেষ্টা করে নদী পার হয়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে, এর আগে দেখেছি। তো সেই হিসাবে আমরা সতর্ক অবস্থা আছি যেন কোনো রোহিঙ্গা ওদিকে নাম প্রবেশ করতে পারে, সেটা আমরা। স্থানীয় সূত্রের ধারণা, রাখাইনের মংডু অঞ্চলে নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের লক্ষ্যে মিয়ানমারের সেনাবাহিনী নতুন করে অভিযান শুরু করেছে। সেখানে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ চলছে। যদিও সংঘর্ষের সামরিক পরিস্থিতি স্বাধীনভাবে সম্পূর্ণভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি স্থানীয় প্রশাসন ও একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে। স্নাতুজ্জাহান, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। ইতালিতে কৃষিখাতে সাফল্যের নতুন দৃষ্টান্ত গড়ে তুলেছেন একদল প্রবাসী বাংলাদেশি। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে অনেকে গড়ে তুলেছেন লাভজনক কৃষি উদ্যোগ, যা কর্মসংস্থানের নতুন সুযোগও সৃষ্টি করছে। তবে তাদের আয় ও ব্যবসার পরিধি নিয়ে কিছু দাবির স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি। ইতালিতে বাংলাদেশিদের এই সাফল্যের চিত্র ও সংশ্লিষ্ট তথ্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। ইউরোপের দেশ ইতালিতে কৃষিখাতে সাফল্যের নতুন দৃষ্টান্ত গড়ে তুলেছেন একদল প্রবাসী বাংলাদেশি। দেশটির বিভিন্ন অঞ্চলে বাংলাদেশিদের মালিকানায় পরিচালিত হচ্ছে অসংখ্য কৃষি খামার, যেখানে কাজের সুযোগ তৈরি হয়েছে আরও অনেক প্রবাসীর। ইতালিতে বাংলাদেশিদের উল্লেখযোগ্য উপস্থিতি ও বিভিন্ন খাতে কর্মসংস্থানের তথ্য বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেউ লিজে আবার কেউ ভাড়ায় জমি নিয়ে আধুনিক সবজি চাষ করছেন। উৎপাদিত পণ্য সরবরাহ করা হচ্ছে সুপারমার্কেট, রেস্তোরাঁ ও স্থানীয় বাজারে।
অনেক উদ্যোক্তা জানান, রেস্তোরাঁর চাকরি ছেড়ে কৃষিতে বিনিয়োগ করে তারা সফল হয়েছেন এবং নতুন বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন। এসব খামারে কর্মরত অনেক প্রবাসী জানান, তারা মাসে প্রায় 1500 থেকে 1600 ইউরো পর্যন্ত আয় করছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1 থেকে 2 লাখ টাকার সমান হতে পারে। তবে প্রতিবেদনে উল্লেখিত খামারের সংখ্যা, জমির লিজ মূল্য কিংবা বছরে 3 থেকে 4 কোটি টাকা আয়ের মতো নির্দিষ্ট দাবিগুলো স্বাধীনভাবে নির্ভরযোগ্য সূত্রে যাচাই করা যায়নি। সফল উদ্যোক্তারা বলছেন, সততা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে ইতালির কৃষিখাতে ভালো সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে কিছু প্রবাসীর নেতিবাচক কর্মকাণ্ডে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। নিলয় নীল, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচিত সংবাদ। সঙ্গে ছিলাম আমি মৌর রহমান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।